ছদ্মবেশ নিয়ে গুন্ডাদেরকে কোর্টে চালান করছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃপান বারবার করে গীতাকে অপমান করতে থাকে। গীতা তখন বলে, আচ্ছা বাবু সোনা, তুই সবসময় এমন করিস কেন বলতো? আমি তোদের জন্য মিষ্টি নিয়ে এসেছি, নে মিষ্টি মুখ কর সবাই মিলে। কিরণকান্তি বলে, এই দেখো তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু খুব খারাপ হবে। গীতা তখন বলে, আরে চলেই তো যাব, আমি কি এখানে থাকতে এসেছি নাকি? কি যে বলেন না আপনি, আমি কেনই বা এখানে থাকতে আসবো? আমি চলেই যাব, তবে হ্যাঁ তার আগে আপনাদেরকে মিষ্টিমুখ করিয়ে তবেই যাব। এর মধ্যেই পদ্মকে বলে, পদ্ম বার কর। এরপর পদ্ম চুড়ি বার করেছে। কৃপান তখন বলে, এগুলো দিয়ে কি হবে? হ্যাঁ কি হবে এগুলো দিয়ে? গীতা তখন বলে, নে পদ্ম, এবার বাবুসোনার হাতে চুড়িগুলো পরিয়ে দে। তখনই বাবুসোনা বলে, খবরদার না, খুব খারাপ হয়ে যাচ্ছে পদ্ম। এরপরেই পদ্ম কৃপানের হাতে চুড়িগুলো পরিয়ে দেয়। আর তার মধ্যেই গীতা বলে, দেখ এবারে তোকে পুরো মেয়েদের মতন লাগছে, এবার একটু নাচ করবি নাকি? অনেক নাচ নাচাতে কিন্তু আমি খুব ভালো মতন জানি। কৃপান তখন বলে, এই গীতা মুখ সামলে কথা বল, তুই কিন্তু আমাকে অপমান করছিস, ভুলে যাবি না যে আমি কে? গীতা তখন বলে, ভুলে যাইনি তো, একদমই ভুলে যাইনি, সবটা মনে আছে, কিন্তু আসল অপরাধীকে ধরতে হলে তো একটু ছলা কৌশল নিতেই হয়, তাই না? তুই পদ্মর হাতটা ঠিক এভাবে ধরেছিলিস ভোগ করার জন্য। কোনো পুরুষ যখন কোনো নারীর হাত ধরে সেটা ভালোবেসে ধরে, ভোগ করার জন্য নয়। আর তুই এই সাহসটা দেখিয়ে যে অন্যায় করেছিস তার শাস্তি তুই পাবি, তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে, স্বয়ং অগ্নিজিৎ মুখার্জিও না। উচ্চ আদালতে গিয়ে তুই বেল পেয়েছিস ঠিকই, কিন্তু তুই বেকসুর খালাস পেতে পারবি না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। আর প্রচণ্ড রেগে যায় কৃপান আর বলে, বেকসুর খালাস তো আমি হবই। আর তারপর যেই হাত দিয়ে তুই আমাকে চুড়ি পরিয়েছিস, তারপর দেখিস তোর কি অবস্থা করি। তখন গীতা বলে, চুপ, একদম চুপ, ভালো করে আমার দিকে দেখ, মাতৃসুলভ লাগবে আমাকে, বুঝেছিস? তাই একদম বাড়াবাড়ি করতে আসিস না, ফল খুব একটা ভালো হবে না। এই বলেই গীতা চলে যায়। তখনই কিরণকান্তি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, অগ্নিজিৎ মুখার্জি বলছেন? কিরণকান্তি বলছি, গীতা তো আমাদের বাড়িতে এসে আমার ছেলেকে রীতিমতো থ্রেট করে গেছে, বলেছে উচ্চ আদালতেও নাকি কোনোভাবেই এই বেকসুর খালাস পাবে না আমার কৃপান। অগ্নিজিৎ মুখার্জি বলে, চুপ করে বসে থাকুন, গীতা কিছুই করতে পারবে না, গীতার এই মনস্কামনা পূরণ হবে না। কিরণকান্তি বলে, সে তো আপনি অনেক বড় বড় কথা ক্ষিতীশবাবুকেও বলেছিলেন, ক্ষিতীশ আর দোয়েলের তো জেল হয়ে গেল। অগ্নিজিৎ মুখার্জি বলে, একটা কেসে জিতে গেছে বলে সব কেসে যে জিতে যাবে তেমনটা না, আপনার ছেলেকে তো বেল করিয়ে আনতে পেরেছি, এবারে বেকসুর খালাসটাও করাবো, আপনি শুধু দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। কিরণকান্তি বলে, ঠিক আছে, আপনার ওপর ভরসা রেখে আমি এগোচ্ছি, এরপর দেখা যাক কি হয়। অন্যদিকে গিনি কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই চলে এসেছে সাত্বিক। সাত্বিককে দেখে গিনি বলে, তুমি এসেছো সাত্বিক, আমি তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই বলেই সাত্বিককে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে গীতা আর বলে, প্লিজ আমাকে ছেড়ে আর যেও না, আমি তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, বারবার তোমার কাছে যেতে চাই, তুমি কেন আমাকে দূরে ঠেলে দাও বলো তো? আমাদের মধ্যে কি কখনো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে না? সাত্বিক তখন বলে, তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক কোনোদিনও গড়ে উঠবে না গিনি। আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, অনেকভাবে চেষ্টাও করেছি, কিন্তু আমি পারিনি। না পারলে আর কি করা যাবে বলো, জোর করে তো আর ভালোবাসা যায় না। গিনি তখন বলে, সাত্বিক তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না, আমি তোমার স্ত্রী হই। সাত্বিক তখন বলে, কিসের স্ত্রী? আমি তো তোমাকে স্ত্রীর সম্মান দেইনি, তুমি নিজেই আমার কাছে এসেছো জোর করে। আর তার মধ্যে আমি গিনিকে কোনোদিন ভালোবাসতে পারবো না, এই কথাটা জেনে রাখো। আমি শুধুই ভালোবাসি গীতাকে, যে আমার মন প্রাণ জুড়ে রয়েছে। গিনি তখন বলে, সাত্বিক তুমি নিজের স্ত্রীর সামনে দাঁড়িয়ে অন্য একটা মেয়েকে ভালোবাসার কথা বলছো, তাও আবার যে তোমার শালী হয় সম্পর্কে। সাত্বিক বলে, হ্যাঁ এখনও আমার সম্পর্কে শালী হয় ঠিকই, কিন্তু যখনও আমি ওকে ভালোবেসেছিলাম তখন তুমি আমাদের লাইফের কোথাও ছিলে না। ইচ্ছে করে মিথ্যে কথা বলে অভিনয় করে তুমি আমাকে দিয়ে জোর করে সিঁদুরটা পরিয়ে দিয়েছিলে। কি ভেবেছিলে যে আমি এই সম্পর্কটাকে মেনে নেব? কখনোই না, আমি এই সম্পর্ককে কখনো মেনে নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি শুধুমাত্র গীতাকেই ভালোবেসেছি আর গীতাকেই ভালোবাসবো। আজকে যদি সব ঠিক থাকতো, স্বস্তিকের জায়গায় থাকতাম আমি। আচ্ছা গিনি, আমরা ফুলশয্যা তো করিনি, হানিমুনে তো যেতে পারি তাই না?
গিনি তখন বলে, কি বলছো সাত্বিক? এই যে তুমি বলছো তুমি আমাকে স্ত্রী হিসেবে মেনে নেবে না, আবার বলছো হানিমুনে যাবে। সাত্বিক তখন বলে, আমি দুটো হানিমুনের টিকিট কেটে ফেলি, বুঝলে? হ্যাঁ যাবো তো, লোককে দেখাবো, বাইরের সমাজকে দেখাবো আমি আর তুমি কতটা ভালো স্বামী স্ত্রী। অভিনয় করব ঠিক যেমনটা তুমি করেছিলে, বারবার ফোন করে বলতে আমি গীতা বলছি, আমি গীতা বলছি বলতে। তো সেই অভিনয়টাই তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? আমি আছি তোমার সাথে, তোমাকে অনেকভাবে হেল্প করে দেব, কিন্তু তবুও তোমাকে স্ত্রীর সম্মান দেব না। এই বলেই চলে যায় সাত্বিক। আর যেটা শোনার পর গিনির খুবই কষ্ট হয়। গিনি তারপর গীতাকে ফোন করেছে। গীতা বলে, বল দিদি কি বলবি? গিনি তখন বলে, তোর জামাইবাবু ফিরে এসেছিল আমার কাছে, ও বলছে ফুলশয্যা তো আমাদের হয়নি, তাই হানিমুনে যাবে, দুটো টিকিটও কাটছে, কিন্তু সেটা শুধুমাত্র লোককে দেখানোর জন্য। এখন নাকি আমাকে অভিনয় করতে হবে, সবাইকে বোঝাতে হবে আমরা কতটা হ্যাপি কাপল। বুঝতে পারছিস তুই গীতা? গীতা তখন বলে, দিদি এসবই হয়েছে তোর নিজের ভুলের জন্য, এগুলো আমাকে বলে কোনো লাভ হবে না, বলেই ফোনটা কেটে দেয়। গিনিও খুব কান্নাকাটি করতে থাকে। পরের দিন সকাল হতেই গীতা চলে গেছে এই বড়বাবুর কাছে আর বলে, বড়বাবু এদেরকে কোর্টে তোলা হবে কখন? বড়বাবু বলে, ওই তো 1টা-2টোর দিকে। গীতা তখন বলে, আমার যেটুকু বুদ্ধি আছে, আপনার ফোনে এক্ষুনি ফোন আসবে উপর মহল থেকে, আর আপনাকে এই কেসটা থেকে সরে যেতে বলা হবে। তখনই বড়বাবু বলে, কি বলছেন অগ্নিকন্যা? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আর বলতে না বলতেই বড়বাবুর ফোনে ফোন চলে এসেছে, আর উপর মহল থেকে বলে, আপনাকে একটা অন্য কেস দেওয়া হচ্ছে, আপনি ওদেরকে নিয়ে কোর্টে যাবেন না। তখন বড়বাবু বলে, কি বলছেন স্যার, এই কেসটা তো এমার্জেন্সি ছিল, কিন্তু উপর মহল থেকে বারণ করে দেয়। আর তখন পঙ্কজবাবু বলে, ঠিক আছে স্যার। গীতা তখন বলে, বলেছিলাম না বড়বাবু, এইসব আগে থেকেই যে ছক কষা রয়েছে। বড়বাবু তখন বলে, সেটাই তো দেখছি, কিন্তু অগ্নিকন্যা আপনি কি করে জানলেন? অগ্নিকন্যা বলে, এটুকু জানা কোনো ব্যাপারই না, সবটা চাইলেই জানা যায়। তবে হ্যাঁ বড়বাবু, একটা কথা বলা দরকার, এদেরকে তো আমি আজকে কোর্টে নিয়ে যাবই, যেভাবেই হোক না কেন, কেউ আমাকে আটকাতে পারবে না। অগ্নিজিৎ মুখার্জি চাইলে যতই গেম খেলুক না কেন পারবে না কিছু করতে। গুন্ডাগুলোর দিকে এগিয়ে যায় গীতা, মনে করতে থাকে ঠিক সমুদ্রে কি হয়েছিল। যেই না মনে পড়ে যায় সেই ঠাস ঠাস করে কয়েকটা চর মেরে দেয় গীতা। আর গুন্ডাগুলো বলে, আমাদেরকে মারছেন কেন? হ্যাঁ? তখন পঙ্কজবাবু বলে, বেশ করেছে, চাইলে আরও মারতে পারে, বুঝেছিস? একদম কথা বলবি না। গীতা তখন বলে, বড়বাবু আপনি তাহলে যান। আর বড়বাবু তখন বলে, ঢালি ওদেরকে সাবধানে নিয়ে যেও। গীতা তখন বলে, ইন্সপেক্টর ঢালিও কিছু করে উঠতে পারবে না। যেখানে বড় বড় মাথারা যুক্ত হয়ে থাকে সেখানে ছোট মাথার লোকেরা কিছু করে উঠতে পারে না। সেখানে চাই ক্ষমতা, সেখানে চাই বুদ্ধি। বড়বাবু তো চলে যায়, গীতা ছদ্মবেশ নিয়ে নিয়েছে। এরপরে যখনই কনস্টেবলদেরকে ভয় দেখাতে শুরু করে দুজন গুন্ডা, আর বলে এর থেকে গাড়ি বেশি দূর আর যাবে না, তখনই গীতা ছদ্মবেশ ছেড়ে বেরিয়ে এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে আর তারপরে কোর্টে চালান করে দেয়।